এই ভিডিওটা ছিল আমার ২৮শে রমজানের ভিডিও। তো যত যা কিছু ধোয়াধুয়ি করেছি আজকে সব কিছু এক এক করে গুছিয়ে নিব। সেই সাথে বিছানায় নতুন চাদরও কিন্তু বিছিয়ে নিয়েছি, শোকেস গুছিয়ে নিয়েছি, সাথে মাছ বাজার। তো আরও অনেক ক্লিনিংয়ের কাজ আছে, সব শেষে তো ওয়াশরুম পরিষ্কার করতেই হবে। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি থাকছে। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা রাখছি দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো এদিক থেকে আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম মাছ বাজারে। মাছ বাজারটা করতে হবে। তো বাজারে গিয়ে পুরাই হিমশিম খেয়ে গিয়েছি, কারণ মাছ বাজার যে করতে গিয়েছি সাথে মাংসের দোকান এক জায়গায়, মুরগির দোকান আরেক জায়গায়, আর ঘুরে ঘুরে মাছ দেখে শুনে কিনা এটা কিন্তু একটা সহজ কাজ নয়। তো জবার আব্বু তখনও পর্যন্ত জবার আব্বু অফিসেই ছিল, সে আর কি ছুটি পায় নাই। আর ওই মুহূর্তে যদি আমি মাছটা কিনে না নিয়ে আসতাম তাহলে হয়তো বা ঈদের পর থেকে জবার বাবা যেহেতু বাসায় থাকবে, তো রান্না বান্নাতে একটু সমস্যা হয়ে যেত। আর ফ্রিজে মাছটা একেবারেই ফুরিয়ে গিয়েছিল, ২-১ রকমের মাছ আছে। তো সে যেহেতু এই কয়েকটা দিন তার ছুটি থাকবে, সে যেহেতু বাসায় থাকবে, তো বাজার তো না করলেই নয়। তো একেবারে মাসের শেষেই কিন্তু মাছ বাজারটা করতে হলো। তো আজকে বাজারে গিয়ে দেখতে পেলাম যে সব একদম আমার মনের মতো আর কি, যে মাছগুলো আমি পছন্দ করি সেই মাছগুলোই উঠেছে। এখানে আমি কাসকি মাছ নিয়ে আসছি, চিংড়ি মাছ নিয়ে আসছি, একটা রুই নিয়ে আসছি, আর সেই সাথে গরুর মাংস, তেলাপিয়া মাছ, তো বেলে মাছ। তো এই মাছগুলো কিন্তু আমার খুব বেশি পছন্দ। ছোট মাছগুলো কিন্তু খেতেও স্বাদ লাগে। তো মাছের দামগুলোও দেখলাম যে মোটামুটি ভালোই দাম আছে। এখানে আমি হাফ কেজির মতো ট্যাংরা মাছ নিয়ে আসছি। ট্যাংরা মাছটা না একেবারে একদম তাজা ছিল। তো মাছগুলো সাইজেও বড় ছিল। তো চিন্তা করলাম যে অল্প অল্প করে সব নিয়ে যাই। আর এটা ছিল আর কি বাতাসি মাছ। এখানকার প্রত্যেকটা মাছ কিন্তু আমার খুবই পছন্দ। আর আজকে যেহেতু মাছগুলো আমি অনেক দিন পর দেখলাম যে পেয়েছি, বা মাছগুলো একদম তাজা তাজা ছিল, এই কারণে কিন্তু আমি ছোট মাছ একটু বেশি করেই কিনে নিয়ে আসছি। তো সব কিছু হাফ কেজি করেই নিয়ে আসছি। আর চিংড়ি মাছের তো দাম দেখলাম যে অনেক, কারণ যেইটা দেশি চিংড়ি সেটাই প্রায় ৮০০ টাকা কেজি চাচ্ছিল, আর সবচেয়ে বড় গলদা চিংড়িগুলো ১২০০ টাকা কেজি চাচ্ছিল। দেখেন তেলাপিয়া মাছগুলো কিন্তু কিভাবে লাফাচ্ছে। সবগুলো মাছ আমি অফ ক্যামেরাতে এখন কুটে নিব। আজকে অনেক কাজ আছে। আর মাংসটা আমি এখানে তেহারি রান্না করব। তেহারি রান্নার জন্য আলাদা করে কুটলাম, আর বাকি মাংসগুলো আমি এভাবে এখন আগে ডিপ ফ্রিজে রেখে দিব। আর ছোট চিংড়ি আর যে মাছটা আর কি কাসকি মাছটা, ওগুলো তো আর কাটাকাটি করা লাগবে না। তো এই মাছগুলো আমি এভাবে ধুয়ে তারপর আলাদা করে আর কি রেখে দিব। এগুলো আগে ফ্রিজে রেখে দিয়ে তারপরে অন্যান্য মাছগুলো আমি কেটে তারপর আর কি আমি ফ্রিজে সংরক্ষণ করব। এই কদিন তো আমি শুধু ধোয়াধুয়ি করেছি। তো ধোয়াধুয়ির যে কাজগুলো হয়েছে আমি কিন্তু ওইভাবে কোনো কিছু আর সব কিছু লাগিয়ে উঠতে পারি নাই। এখন সব কিছু আমি লাগিয়ে নিব আর কি, সোফার কভার, রুমের পর্দা, বিছানার চাদর, যা যা আছে সব কিছু। তো আজকে যেহেতু পবিত্র ঈদ উল ফিতর, তো আমার যে কাজগুলো করেছি বা যে ভিডিওগুলো জমা রয়ে গিয়েছে, ভাবলাম যে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এই তো আমি তো দেখা যায় বাসাতেই এটা করছি, তো ভাবলাম যে শুধু শুধু ভিডিও মিস করে লাভ কি, তার চেয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো যেই কথা সেই কাজ। এই তো আমি এদিক থেকে মাছগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নিলাম। আর কয়েকটা বড় মাছ ছিল, সে মাছের পেটিগুলো না আমি খুব ভালোভাবে আর কি পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো পানি ঝরে গেলে এগুলো আগে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। সংসারের কাজগুলো ঈদের আগে আমি সব কিছু একেবারে ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছি। আসলে ঈদের পরেও যদি হাতে অপরন্ত সময় থাকবে, বা আমি একটু সময়ও আমার হাতে থাকবে, আমিও ফ্রি থাকবো,
চাইলে কিন্তু তখনও আমি এই কাজগুলো করে নিতে পারতাম। কিন্তু আসলে ওই যে যার, যার একটা দেখবেন যে অভ্যাস বলে কথা আছে। কিছু, কিছু মানুষ দেখবেন যে ঈদ আসুক আর যাই আসুক, এখানে কিন্তু আমি সবগুলো মাছ কুটে নিয়েছি। আসলে ঘরবাড়ি পরিষ্কার থাকলে থাকুক, না থাকলে নাই। কোনরকম খাওয়া-দাওয়া করে দিনটা পার করে নিলেই হয়ে যায়। আর আমার ক্ষেত্রে কিন্তু পুরোটাই উল্টা। আমার কথা যে ঈদ হচ্ছে একটা পবিত্র জিনিস। প্রতিটা ধর্মপ্রাণ মুসল্লি যারা আছেন, তো সবাই কিন্তু ঈদটা খুব আনন্দ সহকারে উদযাপন করে। এমনও অনেক মানুষ আছে দেখবেন নিজেকে না সাজিয়ে ঘর সাজায়। তো তার তালিকার মধ্যে কিন্তু আমি একজন। আমি অন্যরকম একজন মানুষ। আমার ঈদ আসলে আমার ঘরে যত নতুন, নতুন আমি জিনিস কিনে সাজাবো ততই ভালো লাগবে। আসলে নিজেকে সাজাই আর না সাজাই, তো ঘর আমাকে সাজাতেই হবে। আর এই যে বিছানার চাদরটা, সেই যে আমি ৩ মাস আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই চাদরগুলো যেহেতু আমি বিছাই নাই, সেই চাদরটাই কিন্তু বিছিয়ে নিলাম। আর শোকেসটা এখনো গুছাই নাই, এখন কিন্তু শোকেসটা আমি গুছিয়ে নিব। অফ ক্যামেরাতে কিন্তু আমি শোকেসটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এখন কিন্তু শোকেসটা অনেক সুন্দর লাগছে। আর জিনিসগুলো ধোয়ার পর না এত ভালো লাগছিল, একদম চকচকে হয়ে গিয়েছে পুরোটা শোকেস। তো যাই হোক, শোকেস গুছিয়ে নিলাম। আর এটা ছিল রাতের বেলা। তো রান্নাবান্না তো করতেই হবে। তো এখানে আমি মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিয়েছি। আজকে আর ইফতারি বানানো বা ইফতারি ভাজা পোড়া এগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই। আসলে অনেক অনেক কাজ করেছি। সোফার কভারগুলো লাগাতে গিয়ে কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছে। সেই সাথে যে ঘরে আরও আনুষঙ্গিক কত রকমের কাজ ছিল সেগুলোও করেছি। তো সব কাজ করে নেওয়ার পর দেখলাম যে শরীরে আর এনার্জি নাই যে ওইভাবে ইফতার বানানোর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়টা রান্না করা প্রায় হয়ে গিয়েছে, ঝোলের পানি দিয়ে দিলাম। আর এটা হয়ে গেলে শুধু এই একটা তরকারি দিয়ে কিন্তু আমাদের খাওয়াটা হবে। আর এবছর যেহেতু 30টা রোজাই হবে, তো এ কারণে একটু তরকারিটা বেশি পরিমাণে রান্না করলাম। সেহরিতে এই তরকারিটা দিয়ে আমাদের খাওয়াটা হয়ে যাবে। আর এই তো আমার তরকারি রান্নাটা ডান। তো আলহামদুলিল্লাহ, তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। মিষ্টি কুমড়টা এত ভালো ছিল, এটা মনে হয় ইলিশ মাছ দিয়ে রান্না করলে এটা খেতে আর কি বেশি ভালো লাগতো। আর এপাশ থেকে আমি এই তো ভাতটাও রান্না করে নিয়েছি। তো আজকে ভাতটা আমি গ্যাসের চুলাতে আর কি রান্না করেছি। আমার এই ভিডিওটা কিন্তু 2 দিনের মিলিয়ে 1 দিনের ভিডিও। আর এখানে আমি ওই যে তেজপাতাগুলো ধুয়ে দিয়েছিলাম, সেই তেজপাতাগুলো শুকিয়ে গিয়েছে। তো এগুলো ছোট ছোট করে কেটে তারপরে বক্সে করে রেখে দিলাম। আসলে মশলাটা ভাঙাতে হবে, এটা আর আজকে করা সম্ভব না। দেখি যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার কিচেনের যতগুলো টাওয়াল ছিল, তো যেহেতু মোটামুটি সব ধোয়াধুয়ির কাজ শেষ, এই কাপড়গুলো আমার অনেক কিছু কাজে ব্যবহার করা হয়েছে। তো ভাবলাম যে মোটামুটি যেহেতু ধোয়াধুয়ি বা পরিষ্কারের কাজগুলো শেষ, এই রুমালগুলো এখন আমি গরম পানি করে গুঁড়ো সাবান দিয়ে ভালো করে কেচে নেব। সব কিছুই ধোয়াধুয়ি করেছি। এখন যদি কিচেনের এই কয়েকটা জিনিস যদি এভাবে ফেলে রেখে দেই তাহলে তো আর ভালো লাগবে না। তো এদিক থেকে কিন্তু আমার সবগুলো রুমাল ভিজিয়ে দিয়ে এখন আমি চলে যাচ্ছি ওয়াশরুমটা ধোয়ার জন্য। আমার সম্পূর্ণ ঘরের কাজ কিন্তু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন সব শেষে কিন্তু আমি আমার ওয়াশরুমটা পরিষ্কার করব। তো ওয়াশরুমের মধ্যে দেখলাম জবাজুই যে ওয়াশরুমটা ব্যবহার করে এটা অনেকটা ময়লা হয়েছে। তো জবা এর মধ্যে বারবার বলতেছিল যে মা দাও আমি পরিষ্কার করে ফেলি। তো আসলে আমি যেভাবে পরিষ্কার করব ওরা তো সেভাবে পারবে না। আর ওরা যেভাবে পরিষ্কার করে সেভাবে আমার পছন্দও হয় না। তো আমি বলছি যে না, তোমাদের কারোই পরিষ্কার করতে হবে না, ওয়াশরুমটা আমি ক্লিন করব। আসলে এর মধ্যে না আমি একজন খালাকে খুঁজতেছিলাম। তো
মাঝে মাঝে দেখা যায় কাজের লোকের দরকার পড়ে না, তারপরেও হুটহাট করে মানুষ চলে আসে যে আপা কাজের লোক লাগবে কিনা। তবে আমার ঘরের কাজগুলো যেহেতু 3 মা মিলেই করেছি, 3 জনে কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। তো আমি আর কি মনে মনে খুঁজতেছিলাম যে যদি একজন মানুষ এভাবে আসতো হয়তো বা 2টা ওয়াশরুম তাকে দিয়ে ধুয়ে কিছু টাকা আর কি হাতে দিয়ে দিতাম। তো দেখলাম যে না, ওইভাবে কোনো লোকজন আর পাওয়া যাচ্ছে না বা আসছেও না। তো এখানে আমি এই তো ওয়াশরুম পরিষ্কার করার জন্য যা যা দরকার আমি কিন্তু সব নিয়ে আসছি। তো আমি ব্লিচিং পাউডার সাথে গুঁড়ো সাবান আর এই তো ডোমেক্স দিয়ে এখন আমি আমার ওয়াশরুমটা পরিষ্কার করব। আর ওয়াশরুমে যা যা ছিল এগুলো আমি এখন সব কিছু এক এক করে বের করে নিচ্ছি। সব কিছুই ধোয়াধুয়ি করেছি, ওয়াশরুমটা যদি না ধুই তাহলে কি হয় বলেন তো। তো এর মধ্যে আমার জুই আর কি ওর বাবার ফোনে আর কি টিকটক দেখতেছিল। ও টিকটক দেখতে দেখতে ও আমাকে কয়েকটা রিলস পাঠায়। তো রিলসগুলো এমন ছিল যে একজন ফ্রিজ পরিষ্কার করতে গিয়েছে। তো আমার ওয়াশরুমটা কিন্তু আমি ভালো করে আগে ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নেব, তারপর আর কি আমি পুরোটা ওয়াশরুম কিভাবে ক্লিন করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সাথে আর কি জুইয়ের যে আমাকে রিলসগুলো শেয়ার করেছে সেই রিলসের গল্পগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সেখানে দেখা গিয়েছে যে ফ্রিজ ময়লা হয়েছে, তো ঈদ উপলক্ষে আর কি সে মহিলা ফ্রিজটা পরিষ্কার করবে। ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে পুরো ফ্রিজটাকে সাবান পানি দিয়ে ধুয়ে একদম ফ্রিজের উপরে পানি ঢেলে দিয়েছে। আর সেই পানি দিয়ে সারা ঘর একেবারে তলিয়ে গিয়েছে। তারপর সেই সারা ঘরটাকেও সে আবার ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছে। এরপর বলতেছে যে ফ্রিজের সাথে সাথে আমার পুরো ঘরটাও কিন্তু ক্লিন হয়ে গেল। তো এই একটা গেল। আরেকটা হলো যে আরেকজন ছেলে তার মায়ের কথা আর কি শেয়ার করেছে যে আমার মা এমনভাবে ধোয়াধুয়ির কাজ করেছে। তো আমার মা যদি পারতো পুরো বাসাটাকে মনে হয় যে নদীর মধ্যে নিয়ে সাবান পানি দিয়ে ধুয়ে তারপর চুবিয়ে এনে তারপর আবার সেট করে বসিয়ে দিত। তো জুই আর কি আমাকে বলতেছিল যে মা দেখো এগুলো না একেবারে তোমার কাহিনী শুরু হয়ে গিয়েছে। জুই রিলসগুলো দেখে একেবারে হাসতে হাসতে জুইয়ের কিন্তু অবস্থা খারাপ। তো আমি জুইকে বলতেছিলাম যে কি তুমি হাসতেছো, যখন সময় হবে এই বয়সটা তোমার আসবে তখন তুমি বুঝতে পারবা যে আসলে পরিষ্কার কোনো জিনিস না করতে পারলে তাদের কাছে কেমন লাগে। তো আসলে দেখা যায় ওরা যত যা নিয়ে হাসাহাসি করুক, আসলে জবার বাবা থেকে শুরু করে জবা জুই আমার 2টা মেয়ে কিন্তু ওরা অপরিষ্কার জায়গায় থাকতেও পারে না। কারণ আমি ছোট থেকে ওরা দেখা যায় জন্মের পর থেকেই ওরা ঢাকা শহরে বড় হয়েছে, সেই সাথে আমি তো ওইভাবে আমার ঘর দুয়ার এলোমেলো বা নোংরা করেও রাখি না। তো দেখা যায় কি মেয়েরা পরিবেশও খোঁজে, কোথাও থাকতে গেলে আগেই দেখেছে যে তারা যেই জায়গাটাতে ঘুমাবে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না। তো এটা শুধু আমার মেয়েদের ক্ষেত্রে না, জবার বাবার ক্ষেত্রেও কিন্তু এই অভ্যাসটা হয়ে গিয়েছে। তো সেও পরিষ্কার কোনো জায়গা না হলে সে কিন্তু ওইভাবে ঘুমাতে পারে না। তো এই হলো একটা অবস্থা। ওই যে বলে না মানুষ অভ্যাসের দাস। তো হয়তোবা সব কিছুই মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়, অভ্যস্ত আর কি হয়ে যায়। তো আমারও সেই হাল অবস্থা। আসলে পরিষ্কার থাকতে থাকতে এখন আমার অপরিষ্কার কোনো কিছু দেখলেই আমার গা হাত পা একেবারে ভার হয়ে যায়। এই সমস্যাটা শুধু আমার না, এটা জবার বাবা, জবা, জুই আমাদের 4 জনেরই। আসলে অপরিষ্কার কোনো জায়গায় গিয়ে থাকতে গেলেও নিজেদের আর ঘুম হয় না বা থেকেও স্বস্তি পাই না। তা আমি কিন্তু কথা বলতে বলতে পুরো ওয়াশরুমের চারপাশটা ভালো করে ক্লিন করে নিয়েছি, সাথে দরজাটাও। আর এখন কিন্তু ফ্লোরটা ভালো করে আমি সব কিছু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই বাসাটা যখন তৈরি হয় এই ফ্ল্যাটেই না মিস্ত্রিরা থেকে এই কাজগুলো করেছে। তো তারা যেহেতু ওয়াশরুমগুলো ব্যবহার করেছে, এই ওয়াশরুমগুলোর কমেট থেকে শুরু করে আর কি টাইলসগুলো পর্যন্ত এত কালচে আর কেমন যেন দাগ পড়ে আছে। তো আমি ঘষে মেজে তো দেখা যায় যেই ঘষা মাজা করি এতে করে কিন্তু এগুলো উঠে যাওয়ার কথা, আমি কোনোভাবেই এই কালো দাগগুলো উঠাতে পারি না। তো ওই যে দেখেন লম্বাটে কালো দাগ হয়ে আছে, একদম টাইলসের সাথে দাগটা লেগে গিয়েছে। তো এই ওয়াশরুম বলেন আর আমার ওয়াশরুম বলেন, এগুলো ঘষা মাজা করেও না এগুলো
ঝকঝকে আর আমি চকচকে করতে পারি না। আমার সাধ্যে যতটুকু কুলিয়েছে আমি ততটুকু পরিষ্কার করে নিয়েছি। তো তারপরেও দেয়ালগুলো দেখেন কি সুন্দর চকচক করতেছে। অনেকদিন পর এই ওয়াশরুমের দেয়ালটা পরিষ্কার করেছি, তো মনে হচ্ছে যে দেয়াল দিয়ে নিজের চেহারাটাই দেখা যাবে। তো আমি ফার্স্টের টাইমে যে ফ্ল্যাটে ছিলাম ওই ফ্ল্যাটের ওয়াশরুমগুলো অনেক সুন্দর ছিল। আবার দেখা যায় কমোডগুলো কিন্তু অনেক সুন্দর চকচকে একদম নতুন ছিল। এগুলো বেশি সম্ভবত তারা ব্যবহার করা জিনিসই ২ টা ওয়াশরুমে ব্যবহার করেছে। এ কারণে কিন্তু আমি ওয়াশরুমটা সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি না। এরপরে আমি কিন্তু ২ টা ওয়াশরুম পরিষ্কার করতে প্রায় আমার ২.৫ ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। এরপর আমি গোসল করে নিয়েছি। জবা জুঁই ঘুম থেকে উঠে গিয়েছে। উঠে জুঁইকে বললাম যে, "এগুলো লাগিয়ে নাও আর ঘরটা তুমি মুছে ফেলো।" আর জবা রান্নাঘরে যে টাওয়ালগুলো ভিজিয়ে দিয়েছিলাম ওগুলো ধুয়ে দিয়েছে। আর আমি কিন্তু আসলে আমার খুব ইচ্ছে ছিল এবার একটা ব্লক প্রিন্টের টেবিল রানার কিনবো বা টেবিলের কভার কিনবো। তো আমি কোনো কিছুই আর ব্যস্ততার কারণে করে উঠতে পারি নাই। যাই হোক, আগামী বছর বেঁচে থাকলে কেনা হবে। এই রুমেও নতুন চাদরটা বিছিয়ে নিলাম। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।